অফিসের বিশাল কাচের জানালার ওপারে পড়ন্ত বিকেলের ব্যস্ত শহর। তাসিফ একটা গুরুত্বপূর্ণ ফাইলে সাইন করতে যাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অচেনা নম্বর। সাধারণত এই নম্বরে অপরিচিত কেউ কল দেয় না। এটা তাসিফের পার্সোনাল নম্বর। তাসিফ ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তাসিফ গম্ভীর গলায় বলল, হ্যালো, কে বলছেন? তাসিফ, আমি রুষা। রুষার কণ্ঠটা কানে আসতেই তাসিফের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। যতই ঘৃণা থাকুক, একটা সময় যে মেয়েটাকে সে ভালোবেসেছিল, নিজের জীবনের অংশ করেছিল, সেই পুরনো স্মৃতিগুলো এক পলকের জন্য মেঘের মতো তার মনের আকাশকে অন্ধকার করে দিল। তাসিফের হাতের কলমটা শক্ত হয়ে গেল। রুষা ওপাশ থেকে ভাঙ্গা গলায় বলতে শুরু করলো, কেমন আছো তাসিফ? আমি জানি আমার ওপর তোমার প্রচণ্ড রাগ। আমি যা করেছি তার জন্য কোনো ক্ষমাই যথেষ্ট নয়। কিন্তু বিশ্বাস করো, প্রতিটি মুহূর্ত আমি অনুশোচনায় দগ্ধ হচ্ছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি তাসিফ। আমি তোমাকে ছাড়া ভালো নেই। তাসিফ চল শক্ত করে জানালার বাইরে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর পাথরের মতো ঠান্ডা। এসব কথা বলার জন্য কল করেছো, রুষা? আমাদের মাঝখানের সব অধ্যায়ে আমি অনেক আগেই পুড়িয়ে ছাই করে দিয়েছি, যার জন্য শুধু তুমি দায়ী আছো। তুই আর দায়ী ছিলে। রুষা এবার ডুকরে কেঁদে উঠল। তাসিফ প্লিজ, এবার অন্তত শোনো। আমি জানি তুমি এখনো আমাকে ঘৃণা করো, আর ঘৃণাও তো ভালোবাসারই একটা অংশ। আমি তো তোমার সেই রুষা যাকে তুমি একসময় পাগলের মতো আগলে রাখতে। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না? মানুষ মাত্রই তো ভুল করে। রুষার এই ইমোশনাল কথাগুলো তাসিফকে এক মুহূর্তের জন্য ভাবুক করে তুলল। তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন সে রুষার হাসির জন্য দুনিয়া ওলট পালট করে দিতে পারত। কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠল ডেইজির সেই মায়াবী মুখ। তাসিফ হঠাৎ সোজা হয়ে বসল। তার কণ্ঠস্বর এবার বরফের মতো শীতল আর ধারালো শোনালো, রুষা, যথেষ্ট হয়েছে। তোমার এই মায়া কান্নার গলে যাওয়ার মতো তাসিফ চৌধুরী আর বেঁচে নেই। তুমি ভালোবাসার কথা বলছো? ভালোবাসা তো আমি এখন চিনেছি। ডেইজি আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু শরীর নয়। ভালোবাসা মানে সম্মান আর মরণপণ আগলে রাখা। তুমি আমার অতীত ছিলে, আর ডেইজি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। আমার জীবনের ত্রিসীমানায় আসার চেষ্টাও করবে না। গুড বাই। কথাটা শেষ করে তাসিফ কলটা কেটে নম্বরটা ব্লক করে দিল। তার কপাল বেয়ে এক বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। রুষার এই আকস্মিক কল তাকে অস্থির করে তুলেছে। তবে একটা বিষয় সে পরিষ্কার বুঝে গেছে, তার জীবনে এখন ডেইজি ছাড়া আর কারো স্থান নেই। তাসিফ আর এক মুহূর্ত অফিসে দেরি করল না। কোটটা গায়ে চড়িয়ে দ্রুত অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে সে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। এখন তার শুধু ডেইজির কাছে পৌঁছাতে ইচ্ছে করছে। একমাত্র ডেইজিই পারে তার মনের এই অস্থিরতা দূর করতে। গাড়ি ছুটছে চৌধুরী ম্যানশনের দিকে। তাসিফের মনে হচ্ছে যত দ্রুত সম্ভব ডেইজিকে একবার জড়িয়ে ধরতে না পারলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে আজ চাঁদের হাট বসেছে। চারদিকে এক সন্ধ্যার মায়াবী আবেশ। ঝাড়বাতির মৃদু আলোয় চারপাশটা বেশ স্নিগ্ধ লাগছে। শায়লা চৌধুরী নিজের হাতে চা ঢালছেন, আর রাইসা ডেইজির হাত ধরে হাসাহাসি করছে। রনি আর ইমরান কোনো একটা হাসির ভিডিও নিয়ে তর্কে মেতেছে। ডেইজি হালকা নীল রঙের একটা জামদানি পরেছে, চুলে আলগা খোপা করা। রাইসা কোনো একটা মজার গল্পে ডেইজি যখন সবেমাত্র হাসতে শুরু করেছে, ঠিক তখনই সদর দরজায় তাসিফের গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই তাসিফ ভেতরে ঢুকলো। তবে তার চোখে মুখে সবসময়কার সেই গাম্ভীর্য আজ নেই, বরং সেখানে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ড্রয়িং রুমে ঢুকেই তার চোখ জোড়া সোজা গিয়ে স্থির হলো ডেইজির ওপর। পরিবারের বাকি সদস্যদের উপস্থিতিকে যেন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছে তাসিফ। তবে শায়লা সহ সকলের দৃষ্টি তাসিফের দিকে রয়েছে। তাসিফ সোজা ডেইজির সামনে গিয়ে দাঁড়ালো। তার চাউনি দেখে রাইসা আর রনি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাসিফ নিচু সরে ডেইজিকে বলল, ডেইজি, একটু রুমে চলো, জরুরি দরকার আছে। ডেইজি থতমত খেয়ে গেল। সবার সামনে তাসিফের এমন সরাসরি রুমে যেতে বলাতে সে বেশ ইতস্তত বোধ করতে লাগলো। ডেইজি নিচু গলায় বলল, এখন সবাই তো এখানে বসে আছে, কিছু বলবে কি এখানেই? না,
ওপরে চলো। তাসিফের কণ্ঠস্বর এবার বেশ দীর্ঘ শোনালো। শায়লা চৌধুরী পরিস্থিতি বুঝতে পেরে হেসে দিলেন। যাও ডেইজি, জরুরি দরকার হতে পারে, আমরা তো আছিই। ডেইজি লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা নিচু করে তাসফির পেছনে পেছনে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। ইমরান পেছন থেকে ফিসফিস করে রনিকে বলল, ভাইয়ার এই জরুরি দরকার যে কি সেটা তো বোঝাই যাচ্ছে। ইমরানের কথায় বাকিরা ঠোঁট টিপে হাসতে লাগলো। রুমে ঢুকে ডেজি দেখলো তাসিফ মেঝের দিকে তাকিয়ে আছে। তার কাঁধ দুটো যেন অদ্ভুতভাবে কাঁপছে। ডেজি ধীর পায়ে এগিয়ে গেল। কি হয়েছে তাসিফ? এভাবে সবার সামনে থেকে ডেকে আনলেন যে? কোনো সমস্যা হয়েছে অফিসে? তাসিফ কোনো উত্তর দিল না। সে হুট করে ঘুরে দাঁড়িয়ে ডেজিকে এক হেঁচকায় নিজের বুকের মধ্যে টেনে নিল। ডেজির কিছু বুঝে ওঠার আগেই তাসিফের শক্ত দুই হাতের বাঁধনে সে পিষ্ট হতে লাগলো। তাসিফ তার মুখটা ডেজির ঘাড়ে আর চুলে ডুবিয়ে দিয়ে গভীর এক নিঃশ্বাস নিল। ডেজি অবাক হয়ে গেল। তাসিফের হৃদস্পন্দন আজ অস্বাভাবিক দ্রুত। সে কাঁপা কাঁপা হাতে তাসিফের পিঠ স্পর্শ করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ওভাবে কাঁপছেন কেন? তাসিফ, কথা বলুন। তাসিফ তবুও কোনো কথা বলল না। সে ডেজিকে আরো শক্ত করে জাপটে ধরলো, যেন ছেড়ে দিলেই ডেজি অদৃশ্য হয়ে যাবে। রুষার সেই ফোন কল, সেই বিষাক্ত অতীত তাকে এক মুহূর্তের জন্য যে শূন্যতায় ঠেলে দিয়েছিল। ডেজির শরীরের এই স্নিগ্ধ ঘ্রাণ আর সান্নিধ্য যেন সেই ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছে। তাসিফ বিড়বিড় করে শুধু একটা কথাই বলল, একটু চুপ করে থাকো ডেইজি, এভাবেই থাকো। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এখন ঠিক লাগছে। ডেইজি আর কোনো প্রশ্ন করল না। সে বুঝতে পারল এই বিশাল মানুষটার ভেতরেও কোথাও একটা ছোট্ট শিশুর মতো ভয় লুকিয়ে আছে, যার একমাত্র নিরাপদ আশ্রয় এখন ডেইজির বুক। সেও পরম মমতায় তাসিফের বুক পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তাসিফের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। ডেজি নিজের দু হাতে তাসিফের মুখটা তুলে ধরল। তার চোখের দিকে তাকিয়ে আলতো করে তাসিফের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সে। এক পশলা বৃষ্টির মতো সেই স্পর্শে তাসিফের মনের সব দহন যেন জুড়িয়ে গেল। ডেজি খুব মমতায় তাসিফের অবাধ্য চুলে আঙ্গুল চালিয়ে বিলি কেটে দিতে লাগলো। তাসিফ একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে ডেইজির কাঁধে মাথা রাখল। সে স্বাভাবিক হয়েছে, কিন্তু তার মনের কোণে রুষার সেই বিষাক্ত কণ্ঠস্বর এখনো প্রতিধ্বনিত হচ্ছে। ডেইজি তাসিফের চোখের ভাষা পড়তে পারছে। সে বুঝতে পারল কোনো একটা ঝড় তাসিফের মনের ওপর দিয়ে বয়ে গেছে। কিন্তু ডেইজি তাকে জোর করল না। সে চায় না এই সুন্দর মুহূর্তটা কোনো অপ্রিয় প্রশ্নে তিক্ত হয়ে উঠুক। তাসিফ যখন নিজে থেকে বলবে তখনই সে শুনবে। তাসিফ ডেইজিকে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে তার দু কাঁধ ধরল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, সবকিছু গুছিয়ে নাও ডেইজি, পরশু রাতে আমাদের ফ্লাইট। ডেইজি অবাক হয়ে চোখের পলক ফেলল। ফ্লাইট? কোথায়? তাসিফ ডেইজির নাকের ডগায় আলতো করে টকা দিয়ে বলল, সুইজারল্যান্ড। আমাদের হানিমুন। সুইজারল্যান্ড নামটা শুনতেই ডেইজির চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। ছোটবেলা থেকেই বরফে ঢাকা পাহাড়ের ওই দেশটা ডেইজির কাছে এক স্বপ্নের মতো। গল্পের বইতে আর ছবিতে কতবার যে সে দেশটাকে দেখেছে তার ইয়ত্তা নেই। সে খুশিতে প্রায় লাফিয়ে উঠে তাসিফকে জড়িয়ে ধরল। সত্যি? আপনি মজা করছেন না তো তাসিফ? সুইজারল্যান্ড আমার ড্রিম কান্ট্রি। আমি সব সময় ভাবতাম কোনোদিন যদি ওখানে যেতে পারতাম। ডেজির এই আনন্দ দেখে তাসিফের বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন গলে জল হয়ে গেল। সে ডেজির কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই ডেইজি। তোমার ওই ছোট্ট মনে যত ইচ্ছে আছে তার সবগুলোর ভাগিদার হতে চাই আমি। ডেজি মুচকি হাসলো। সে তাসফের হাত ধরে বলল, কিন্তু বাবার শরীর যদি খারাপ হয়? আমি সব ব্যবস্থা করেছি। নার্স তো আছেই। রনি আর ইমরানও প্রতিদিন বাবাকে দেখে আসবে। তোমার কোনো চিন্তা নেই, শুধু নিজেকে তৈরি করো। ডেজি স্বস্তির নিঃশ্বাস ফেলে খুশিতে ডগমগ হয়ে আলমারির দিকে দৌড়ে গেল। ওকে, আমার তো শপিং করা হয়নি। ওখানে তো খুব ঠান্ডা, জ্যাকেট নিতে হবে, সোয়েটার নিতে হবে। তাসিফ পেছন থেকে ডেইজির এই চঞ্চলতা দেখতে লাগলো। তার মনে হলো রুষা বা অন্য কোনো অতীতে এই হাসিকে কেড়ে নিতে পারবে না। ডেইজি এখন শুধু তার রানী নয়, তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। ডেইজির প্রতিটি পদক্ষেপের সাথে তাসিফের হৃদয় আজ নতুন করে ছন্দ খুঁজে পাচ্ছে। হ্যাঁ, সব কিছু কিনতে হবে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রেডি হয়ে নাও, এক্ষুনি শপিংয়ে যাব। ডেইজি তাসফির কপালে আরেকবার
ঠোঁট ছুঁয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাহলে তাড়াতাড়ি গোসল করতে যান। তাসরিফের মনে দুষ্টুমি ঘুরপাক খাচ্ছে এখন। সে পেছন থেকে ডেইজির কোমরে হাত রেখে চাপ প্রয়োগ করে বলল, চলো দুজন একসাথে গোসল করি। এখন না তাসিফ। তাসরিফ শুনল না তার কথা। ঝটপট কাঁধে তুলে নিল ডেইজিকে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।